স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবের কথা আপনি বলছিলেন যে আপনি কোনো একটা জায়গায় দেখলাম যে উনি পুলিশের সদস্যদের নিয়ে মাঝরাত পর্যন্ত আড্ডা দিতেন, এরকম একটা অভিযোগ করেছেন। আসলে এটার ভিত্তি কতটুকু? এটা তো সবাই জানেন, এটা বাংলাদেশ পুলিশের সবাই জানে। তার বাসাটা ছিল ওই মানে রাত্রেবেলা সব পুলিশের আড্ডা, এটা সবাই জানে। এখানে এই এক নম্বর এই টাকা পয়সার বিষয় তো ছিলই, তারপরে এই কোথায় কি ইন্টারভেন্ট করতে হবে, কারে কোথায় বদলি করতে হবে, এইগুলা নেই। আর নয়তো একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত পুলিশের কর্মকর্তা থাকবে কেন? আমার তো মনে হয় আমি 4.5 বছর আইজি ছিলাম, তো ওই সময় তো আমাদের কোনো কর্মকর্তা হোম মিনিস্টারের বাসায় যায় নাই। খুব বিশেষ প্রয়োজন হলে হোম মিনিস্টারের বাসায় গেছে, আর নয়তো মিনিস্ট্রিতে যে কথাবার্তা, অফিসিয়াল কথাবার্তা মিনিস্ট্রিতে হতো, বাসায় না। এবং এটিতে একটা ওপেন সিক্রেট ছিল, সবাই জানতো এগুলো। তো এগুলো তো মানে ধরেন এইগুলাতে হয়েছে কি যে আপনি এমন কিছু বসংবদ, আপনি এমন কিছু দলীয় মানে ক্যাডার বাহিনী সৃষ্টি করছেন যেগুলো নামগুলো এখন আপনারা বলেন, ওরা কি একদিনে হয়েছে? ওদেরকে আপনি এইভাবে বানাইছেন যে তুমি কাজ করে যাও, তোমাকে কেউ কিছু বলবে না। এবং এইটা সরকারের পক্ষে একটা কাজ করার জন্য ওরা নিজের স্বার্থে আরও 100টা কাজ করছে, এবং ওইটা দেখার বলার কেউ ছিল না। মানে একটা ডিসিপ্লিন বাহিনী, চেইন অফ কমান্ড নিয়ে চলে, এনে কোনো ডিসিপ্লিন ছিল না, কোনো চেইন অফ কমান্ড ছিল না। আইজির কোনো কমান্ড নাই, পুলিশ কমিশনের কোনো কমান্ড নাই, কারো কোনো কমান্ড নাই, যে যা পারছে তাই করছে। তো এই প্রতিষ্ঠানটার আপনি এখন এই যে এত কিছু হলো, এগুলো তো সব কিছু মিলায়া, এবং এইটা হয়তো ইমিডিয়েট এফেক্টটা হয়েছে আর কি। আচ্ছা, কারো কোনো কমেন্ট নাই, এই কথাটা আপনি বলছেন, তার মানে কি নিজের ইচ্ছায় চলতো তারা, নাকি সুপ্রিম কমান্ডারের ইচ্ছায় চলতো? যেমন ধরেন আমরা কখনো যে কেউ যেমন ধরেন প্রধান নির্বাহী কথা, প্রধানমন্ত্রীর কথা বলছেন, হ্যাঁ, কিংবা আপনি মন্ত্রণালয়ের কথা, মন্ত্রীর কথা বলেন, সেক্রেটারির কথা বলেন। এই আমি দেখতাম, আমি বেশ কয়েক মাস আগে আমি দেখলাম হঠাৎ করে কিছু এসপি, এডিশনাল এসপিরা সব মিলে হোম মিনিস্টারকে ফুল দিতে গেছে কেন? সব দল বেঁধে, যে ওদের 10 বছর চাকরি হয়েছে। তো আমি এত বড় একটা লেখা দিলাম ফেসবুকে যে ওরা তো নষ্ট হয়ে গেল, ওদের কাম তো মিনিস্ট্রিতে যাওয়া না, ওরা মিনিস্ট্রিতে ফুল দিতে যাবে কেন? এই যে এই বাজে কালচারটা। তারপরে কি বললো যে কয়েকজনে বললো, স্যার আমরা তো আমাদের সার্ভাইভ করতে হবে, আমাদের বাঁচতে হবে, তো আমি যদি না যাই তাহলে আমি তো পিছনে পড়ে গেলাম। তো এই যে জিনিসগুলা ধরেন দেখতাম যে কিছু কর্মকর্তা, ওদের কাজ ছিল রেগুলার মিনিস্ট্রিতে যাওয়া, তো মিনিস্ট্রি থেকে এইভাবে মানে দলবাস কর্মকর্তাদের হাজিরা দেয়া, এটা তো কাজ না। তো এতে যেটা হয়েছে ধরেন প্রমোশন, পোস্টিং, হ্যাঁ, আমাদের কর্মকর্তারা ভিক্টিমাইজ হয়েছে, যাদের দক্ষতা আছে, যাদের পেশাদারিত্ব আছে, অনেস্ট ইন্টিগ্রিটি আছে, কিন্তু ওই সময় যেতে ছিল নামের পিছনে একটা লেখায় দিল যে ও তো আমাদের না। তা আমাদের নাকি? ওতে আমাদের না, অন্য মতাদর্শের। তো এই দেশে কি একটা ডেমোক্রেটিক দেশ? আমাদের সংবিধানে কি এমন কোনো বার আছে অন্য মতাদর্শের হলে চাকরি করতে পারবে না? গণতান্ত্রিক দেশ। তো এইভাবে আটকে গেছে। তো এখন এইভাবে আটকে গেছে, প্রমোশন হয় নাই, পোস্টিং হয় নাই, কারো বাড়ি কোন দিকে, অন্যদিকে বাড়ি, এই জন্য হয় নাই, তার কোথায় আত্মীয় কি কে আছে না আছে, এই দিকে হয় নাই। তো পুরো প্রতিষ্ঠান নষ্ট করার জন্য যা যা করা দরকার ছিল ওই সময়টাতে সবই হয়েছে। আচ্ছা, এই যে নতুন সরকার গঠিত হলো প্রায় 1 মাস 25 দিন হতে চললো, তো এর মধ্যে তো আমরা দেখছি যে এখনও পুলিশ অ্যাক্টিভ হয় নাই। তো অনেক ক্ষেত্রে দেখছে যে সরকারের কথাও পুলিশ শুনছে না। তো এই পরিস্থিতি থেকে, এটা তো একটা বিপজ্জনক পরিস্থিতি, এটা থেকে উত্তরণের পথ কি, বা এই পরিস্থিতি কেমন? না, এটা তো পুলিশের উপর যে বিপর্যয়টা গেল, যে ধাক্কা যেটা বলল, যে এটা তো কোনোদিন পুলিশকে কেউ তো চিন্তা করে না এরকম একটা বিপর্যয় আসবে। যে পুলিশ মানুষকে নিরাপত্তা দিবে, এই পুলিশই নিরাপত্তাহীন, পালিয়ে বেড়াচ্ছে। এই যে প্রায় 2 মাস, এখনও থানা থেকে কোথাও ইনভেস্টিগেশনে গেলে, কোনো ইনকোয়ারিতে গেলে ভয় পায়, একা যেতে চায় না। তো এই যে ট্রমা, এই যে যন্ত্রণা, এটা কি এত সহজে যাবে আপনি মনে করছেন? যারা থানাতে কাজ করছে, যারা এগুলো দেখছে, যেইভাবে তার কলিগ মারা গেছে, যেইভাবে থানা আক্রমণ করছে,
যেভাবে পুলিশে বিভিন্ন মানে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, এই যে এগুলো দেখে তার মধ্যে যে একটা ট্রমা, এটা কাটতে তো সময় লাগবে। তো এখন উত্তরণের উপায়টা কি? উপায়টা হলো এখন জনবলেরও সমস্যা, তারপরে আপনার ধরেন মনোবলেরও সমস্যা। অনেকে তো চাকরিতে, অনেকে আমরা দেখলাম প্রায় 180-90 জন এখানে জয়েন করে নেই। তো এখন উত্তরের উপায়টা হলো একটু সময় নেবে। আর পুলিশ সবসময় আমরা যেটা বলি, পুলিশের সবচেয়ে বড় বিষয়টা হলো জনসম্পৃক্ততা। তারা যে এলাকায় কাজ করবেন, এই এলাকার মানুষজনের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। এই এলাকার আপনার ছাত্র জনতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে নিয়ে বসা, কথাবার্তা বলা, এইভাবেই ওদের সাহসটা বাড়বে এবং পুরোপুরি কাজে যেতে পারবে। আমরা ট্রাফিকের কথা যেটা দেখি, এখনও ট্রাফিক ঠিকমতো রাস্তায় কাজ করতে পারে না, কারণ তাদের মনের এই যন্ত্রণা তারা এখনও যায় নাই। তারপরে প্রশ্নটা যে আমি সরকারি কাজ করতে গিয়া, সরকারি দায়িত্ব পালন করতে গিয়া আমার আজকে এই হাল কেন, আমার এই ডিপার্টমেন্টের এই হাল কেন, ওইটার দায়ভারটা কার? এবং এই যে প্রায় কত এখন বোধহয় 2 লক্ষের কাছাকাছি পুলিশ বাহিনী, এই অপরাধ কর্মকাণ্ডের সাথে হার্ডলি আপনি অল্প কিছু মানুষ জড়িত, সবাই তো না। তাদের মনে এই প্রশ্নটা আসে না? বরাবরই তো আসবে যে আমি কেন দায়ী হব, আমার উপরে অ্যাটাকটা হবে কেন, আমি তো সুবিধাভোগী। রাইট, আমি তো সুবিধাভোগী না। কিন্তু অল্প কিছু মানুষ, এই মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার যে সহযোগীরা মিলে যেটা করেছে, এবং এইটা হলো একটা বড় কারণের একটা আর কি। আচ্ছা, এখন বর্তমান সরকার বলছে যে পুলিশ সংস্কারের কথা। আগেও আমরা বিভিন্ন সময় এই কথা শুনেছি। তো গত 15-16 বছরে যে নিয়োগগুলো পুলিশ হয়েছে, সবই তো দলীয় দৃষ্টিভঙ্গিতে হয়েছে বা দলীয় লোকজন নিয়োগ হয়েছে। তা সংস্কার করে কার পরিবর্তে কাকে দায়িত্ব দিবে, মানে এটা কেমনে সম্ভব? না, এখানে একটা বিষয় আছে, এখানে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনি প্রত্যেক আমলে যারা পুলিশে কিংবা সব জায়গায় যে নিয়োগপ্রাপ্ত হয়, সবাই কিন্তু দলীয় না, সবাই দলীয় না। তো এখন আপনার যারা চাকরিরত আছে, যেমন গত 16 বছর তো লাগাতার গেল আওয়ামী লীগের, এর আগে যারা ছিল তাদের সময়ের নিয়োগপ্রাপ্ত আছে। তো এইখানে আপনি একটা বিষয় দেখতে পারেন, এখানে যারা কম্পিটেন্ট, যারা পেশাদার, দক্ষ, চাকরিতে সুনাম আছে, তাদেরকে আপনি টানতে পারেন, তাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে পারেন। আরেকটা যেটা সংস্কারের কথা বললেন, যে সংস্কার তো আপনি একদিনে, 1 বছরে, 10 বছরে সংস্কার হয় না। সংস্কারটা হলো, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সারা বছর, সারা জীবন ভরাই চলবে। যেমন আমরা কিছুদিন আগে একটা দেখলাম যে পুলিশ সংস্কারে, এই ব্রিটেনে যে পুলিশ, ওইটা নাকি 2010-এর আগের কোনো আইন রাখে নাই, সব চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের দেশে ব্রিটিশ আমলে 1861 সনে আপনার আমাদের পুলিশ আইনটা চালু হয়। এরপরে তো ওই যে ব্রিটিশরা আমাদেরকে, বাঙালি কিংবা এই ভারতবাসী, ওদেরকে এই দমানোর জন্য যে আইনটা ছিল, আমরা তো ওই আইনটাই আমরা নিয়ে আছি। তো এখন এই আইনের এত বছর সবার মাথায় আসছে, সবাই বলছে যে পুলিশকে, যখন পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন আমাদের রাষ্ট্রপতি কিংবা আমাদের প্রধানমন্ত্রী কিংবা প্রধান নির্বাহীরা যান, মন্ত্রীরা যান, সবাই বলেন পুলিশকে আমরা ঢেলে সাজাবো। তা আজ পর্যন্ত আমার চাকরি তো ঢেলে সাজাতে দেখি নাই। শুধু কিছু সুযোগ সুবিধা বাড়ে, হয়তো ধরেন কাপড় চোপড় স্মার্ট হচ্ছে, আমাদের একটা বিল্ডিং হচ্ছে, একটা চকচকে গাড়ি পাচ্ছি, কিন্তু এই যে অন্তর্জগতের যে পরিবর্তন, ভিতরগত যে পরিবর্তন, এটা কিন্তু ওনারা আনার চেষ্টা করে নাই। কেন আনার চেষ্টা করে নাই? যে পুলিশ বলবে স্যার আপনার কথা তো আমি মানতে পারলাম না, তো উনি তো এই পুলিশ চাবেন না। যেই পুলিশ বলবে স্যার আপনার উপর আদেশ তো আমি মানি না, তো এই পুলিশ তো উনি চাবেন না। তো এখন যে প্রশ্নটা, 1/11 সময় প্রথম খুব জোরালোভাবে পুলিশ সংস্কারের কথা আসছে, তখন আপনি আইজি? হ্যাঁ, তখন আইজি ছিলাম। আমরা অনেক চেষ্টা করলাম যে প্রথম 1.5 বছর আলাপ আলোচনা হয়েছে, পরের 6 মাস দেখলাম আর এটা আগাইতে পারি না। অনেক কথাবার্তা বললাম, আপনাদের সাথে কথা বললাম, প্রেসের সামনে অনেক কথা বললাম, মন্ত্রণালয়কে অনেক ক্ষেত্রে দোষারোপ করলাম, কিন্তু দেখলাম যে কোনোভাবেই এটা নিয়ে আগানো যায় নাই। তো তারপরে যেটা আসলো যে এট ওয়ান স্টেজ আমি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এটা নিয়ে বললাম, তো উনি স্ট্রেট বললেন যে এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই, এগুলো রাখো। তো এখন এই ইন্টারিম গভর্নমেন্টের এখন মনে হচ্ছে ওনারা সত্যিকার অর্থেই আরও এইবার আপনার জুলাই আগস্টে যেটা হলো, এরপরে
পুলিশকে ওই ধরনের একটা যদি জায়গায় আপনি না নেন, তাহলে একটা ভয়ঙ্কর কিছু সামনে হবে। কারণ আমরা তো সবসময় দেখি যত সামনের দিন যাচ্ছে একটা ঘটনার চেয়ে পরের ঘটনাটা হয় আরও বড় আকারে, আরও খারাপ আকারে। তো এখন যেটা হয়, ওনারা যে কাজগুলো করতে পারেন সিম্পল, মানে এত বড় আকারে না বলে, যে পুলিশের যে নিয়োগ, যেটা আপনি কথা বললেন, নিয়োগটা করার জন্য একটা প্রপার, যে একটা সবাই যেন বলে একটা ট্রান্সপারেন্ট একটা নিয়োগ হয়েছে। প্রমোশনটা যেন আপনার সিনিয়রিটি, যোগ্যতা, তার সুনামের ভিত্তিতে হয়। ভালো কোনো অবস্থানে তার পোস্টিংটা এরকম যেন সুনামধারী মানুষজনকে হয়। তো এটির জন্য এই যে পুলিশ কমিশনের কথা হচ্ছে, স্বাধীন কমিশনের কথা হচ্ছে, তাইলে তারা এই নিয়োগে এরকম একটা কমিটি করে দিবেন, ওরা নিয়োগটা করবে। প্রমোশন পোস্টিংয়েও এরকম একটা কমিশন থাকবে, ওনারা প্রমোশন পোস্টিংয়ে কাজ করবে। আরেকটু হলো পুলিশ কর্মীদেরকে অনেক ধরনের অভিযোগ হয়, তো বলা হয় যে পুলিশের অভিযোগ পুলিশ তদন্ত করলে এটা প্রপার হয় না, এটা একটা কথা থাকে। তাহলে একটা পুলিশ কমপ্লেন কমিশন হতে পারে, যাতে এই কমিশনও ধরেন জুডিশিয়ারি লোক থাকতে পারে, মিনিস্ট্রি লোক থাকতে পারে, সব জায়গায় এইগুলা এইভাবে চিন্তা করে এই আপনার এই সংস্কারটাতে হাত দিতে পারেন। তো তারপরে প্রশ্ন থাকে যে ঠিক আছে, সংস্কার হলে পরবর্তী যারা রাজনৈতিক দল ক্ষমতা আসবেন, ওনারা কি মেনে চলবেন কিনা? ওনারা যেখানে সংবিধান মানেন না, সংবিধানকে পরিবর্তন করে ফেলেন, তাহলে এই সংস্কারটা মানবেন কিনা? তো এখানে একটা বিষয় হতে পারে, এই যে আজকে পত্রিকা দেখলাম আমাদের রাজনীতিবিদদের সাথে ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারের আগেই বসবেন। তো তখন যদি এরকম একটা ঐক্যবদ্ধ হয়, রাজনীতিবিদরা বললেন, ওনারা কমিট করলেন যে আমরা এই সংস্কারে হাত দিব না। তো এই জন্য একটা সুরক্ষা দিতে হবে, একটা রক্ষা কবচ এটা পুলিশের জন্য, যে আমরা এখন থেকে আমাদের কাঠামোর মধ্যে আমরা আইনি এবং সরকারের যে আইনি আদেশগুলো মানব, বৈধ আদেশগুলো মানব, বেআইনি আদেশগুলো মানব না, অবৈধ আদেশগুলো মানব না। এই কাঠামোর মধ্যে ওইটা দাঁড় করাইতে হবে, তাইলেই সংস্কারটা সফল হতে পারে। না, কিন্তু আমাদের দেশে তো কমিশনের এক্সপিরিয়েন্স ভালো না। যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এরকম বহু কমিশন আছে, কিন্তু আমরা দেখেছি কোনো কমিশনই তো সরকারের আজ্ঞাবহ, সবগুলোই তো দাসানুদাস, মানে পলিটিক্যাল গভর্নমেন্টের আমরা। না, এটা তো ঠিকই বলছেন। তো এখন এইবারের বিষয়টি তো একটু আলাদা, একটু ডিফারেন্ট। এইবার পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ যে 16 বছর ক্ষমতায় থাকার পর তারপরে যেটা হলো, এবং সরকারি সবগুলা প্রতিষ্ঠানের পর যে মানে ভয়ানক রকম একটা যন্ত্রণা ঝামেলা গেল, এরপরে এটি কি মনে রাখবে না? তবে আমার মাঝে মধ্যে মনে হয়, যেমন আমি সংসদে একটা বিষয় দেখতাম, আমাদের সালমান এফ রহমান রায় সংসদে ঢুকলে আমি খেয়াল করতাম যে লোকটা কী করে। কোনোদিন সংসদে বসিয়া একটু সংসদের কার্যপ্রণালী দেখা কোনো দিন দেখি নাই। এইখানে গিয়ে 2 মিনিট কথা বলবেন কানাকানি, ওইখানে গিয়ে 2 মিনিট কানাকানি, ওইখানে গিয়ে কানাকানি, পুরো সময়টা দেখতাম এটা করে গেছে। তো এই 111-এর সময় উনি 2 বছরের মতো জেল খাটলো, মামলা খাইলো, তো লোকটা তো পরিবর্তন হলো না। তা আবার তো একই ঘটনা। কাদের সাথে কানাকানি করতে না? কানাকানি যারা এখানে মন্ত্রণালয়, যে কনসার্ন মিনিস্ট্রি মন্ত্রণালয়, যার সাথে ওনাদের কাজ, তাদের সাথে কানাকাটি করতো, মানে ব্যবসা করতেন ওখানে, সিম্পলি ব্যবসা আর কি। এবং এগুলো কিন্তু সবাই খেয়াল করতো। তো এখন ধরেন যে তারপরে এইবারের যে মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা গেল, এতে মনে হয় কিছুটা পরিবর্তন হওয়া উচিত। তারপরে আমরা যেটা বলি যে মানুষ তো আশাবাদী, তা আমরা একটু আশার তো চর্চা করি আর কি। গত 16 বছরের যে শাসন বা অপশাসন যাই বলি, একের পর এক প্রশাসনের নির্বাচন হয়েছে, গুম খুন। তা আপনি যেহেতু আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করেছেন, তা আপনি যেটা বলছিলেন আপনারও তো দায় আছে, আপনি কতটুকু দায় নিতে স্বীকার করেন? না, দায় তো পুরোটাই। যেমন ধরেন আমি যে নির্বাচনে অংশগ্রহণ করলাম, তে আমাদের দেশে তো একটা কথা যেটা বলি না, কথা বলার সংস্কৃতি, না বলার সংস্কৃতি শেষ। এখন যদি এইবার এই সংস্কার থেকে যদি কিছু হতে পারে আর কি, এই যে 18 নির্বাচনটা হলো, এই যে দেশে এত সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল, তারপরে এই যেটা বললাম আমাদের বিচার বিভাগ, তারপর নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, তে কেউ তো কোনো কথা বললো না, তো এখন সবাই দায়ভার আছে
তো এই হিসাবে আমার তো দায়ভার থাকবেই, কারণ আমি এই প্রক্রিয়ার সাথে আমি নিজেই জড়িত ছিলাম। এই একই অপরাধে আমি অপরাধী, এই দুষ্কর্মের দোষর সহচর যেটা বলেন এটা আমিও তো, এটা অস্বীকার করার তো উপায় নেই, খুব ক্যান্ডিডলি বলতে পারি এইগুলা। কারণ ধরেন প্রত্যেকটা দলে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেটা বলি আপনার, ধরেন মানুষ তো ভালো মন্দ মিলাই তো মানুষ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে এইভাবে। আমরা বলি এটা হিউম্যান ফিলিংস, মানুষের মধ্যে ভালো থাকবে মন্দ থাকবে, মানুষের মধ্যে লোভ লালসা, এগুলো নিয়ে কি মানুষ, এইগুলো নিয়েই তো মানুষ। তারপরে এই যে এত বছরে আপনার কি দলের মধ্যে কি কথা বলার মানুষ ছিল না? অনেকেই ছিল, এই যে বললাম অনেকেই ছিল, কিন্তু এই যে আমি বললে আমি ভিক্টিমাইজ হব, আমি যন্ত্রণা পোহাবো। আর সরকারি চাকরিজীবী সাংবিধানিক প্রতিষ্ঠানই বলেন, অন্যরাই বলেন যে আমি খামাকে এই ঝামেলায় গেলাম কি, সরকার এখন যাচ্ছে যেভাবে যাচ্ছে, এখান থেকে তো আমি কিছু বলবো মানে আমি একটা ঝামেলার মধ্যে পড়বো। এই জন্য এই কথা না বলতে না বলতে এই জায়গায় আমরা চলে আসছি, কোনো উদাহরণ সৃষ্টি করতে পারিনি। অনেকেই বলছেন যে ভিনদেশি নাগরিকদের অনেককে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, এই অভিযোগটা কি গুঞ্জন না এটার কোনো আসলে ভিত্তি আছে? এতে আমিও তো মানে আপনার এই ইউটিউবে দেখলাম, তো এতে আমার এটা কেন যেন আমি বিশ্বাস করতে, এটা সম্ভব? এটা কীভাবে সম্ভব? একটা প্রমাণ তো লাগবে। কেউ যদি কোনো অভিযোগ উত্থাপন করে, মানে আপনি বিশ্বাস করার মতো একটা প্রমাণ তো লাগবে। যেমন 5 তারিখে যখন শেখ হাসিনা চলে গেলেন, তখন এয়ারপোর্ট থেকে একটা বড় গ্রুপকে দেখা গেছে যে তারা অস্ত্রশস্ত্র ফেলে বিমানে উঠতেছে, বলা হচ্ছে যারা এইগুলো আমার মানে ফেক আমার মনে হয়। এগুলো আমার মনে হয় এতে একটা মানে অসম্ভব একটা বিষয় মনে হয় আর কি। ও তো পুলিশই বলে দেবে এগুলো কি, এই ধরনের কিছু হলে যে পুলিশ যেখানে কাজ করবে ওরাই তো বলে দেবে সব জায়গায়। আর আজকাল তো সব জায়গায় ছবি টবি ওটায় মানে এটা তো গোপন রাখার, আজকাল কি রাখা যায় কিছু? আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় থাকাকালীনই বিভিন্ন মানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সাবেক ছিলেন, যেমন আমি যদি বেনজির আহমেদের কথা বলি, আসাদুজ্জামানের কথা বলি, এরকম অনেক পুলিশ কর্মকর্তার এগেনস্টে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বা সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। তো এই এত সম্পদের মালিক তারা কীভাবে হলেন? না, এতে শুধু ওরা কেন, সবাই তো মানে এই দেশে এই যে একটা আমরা যেটা বললাম না যে এইবার যে সুনামি, আমি বলি এটা একটা সুনামি আর কি, যে সুনামিতে হলো এটা কোনো ওয়ার্নিংও ছিল না, কোনো ফোরকাস্টও ছিল না। সবসময় তো সব কিছুর একটা তো পূর্বাভাস থাকে। এই সুনামিতে হয়েছে তো এইসব সব কারণেই, যে যাতে দেশটা ঘুরে দাঁড়াতে পারে আর কি। তো এই যে নিয়ন্ত্রণহীন ছিল সব কিছু, নিয়ন্ত্রণের মধ্যে ছিল না কোনো কিছু। যে যারা মনে করতো আমি যদি পলিটিক্যালি একটু ইনভলভ থাকি, আমার যদি ফ্যামিলি কেউ কোনো পলিটিক্যালি ইনভলভ থাকে, তাহলে আমি তো একদম মানে পুরা বুক চিতিয়ে আমি আমার কাজ করি, যে আমার কিছু হবে না, আমার বাড়ি যদি ওই এরিয়া হয় আমার কিছু হবে না। এইখানে এক ছেলে, তার নাম হলো মিজান, সে এসপি, সে এডিশনাল আইজে র্যাঙ্ক নিয়ে ঘুরে বেড়ায়। এটা কীভাবে সম্ভব? মানে এখন তো এইগুলোই তো, তারপরে এখন ধর এইগুলা না তো আইজি কথা বলবে, এখানে ধরেন কমিশনে ওরা কথা বলবে, কারণ তারাও এরকম অবস্থায়, নাজুক অবস্থায়, যে এখন মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত থাকলে কিংবা অন্য বিভিন্ন হাউজের সাথে সম্পৃক্ত থাকলে আর কথা বলা যায় না। সব জায়গায় তো তাই হয়েছে। তো আওয়ামী লীগ যে রাজনৈতিকভাবে যে পতন তাদের হয়েছে গত 16 বছর একটানা শাসনের পরে, এই পতন থেকে আওয়ামী লীগের কি পুনরুদ্ধার পাওয়ার কোনো পথ আছে? অনেকে বলেন যে 10 বছরেও আওয়ামী লীগ নাম কেউ উচ্চারণ করতে পারবে না, আওয়ামী লীগ নাম নিয়ে কেউ ভোট চাইতে যেতে পারবে না বা মানুষের সামনে যেতে পারবে না। আপনার কাছে কি মনে হয়? না, এখানে আমি যদি খুব আমার ধরেন চিন্তার ভাবনার জায়গা থেকে বলি, যে এই 16 বছরের আমি যদিও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম, দুঃশাসন বলেন, আপনাদের স্বৈরশাসন বলেন, এটা তো ছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই। একটা বিবেকবান মানুষ যিনি সমাজ দেশ নিয়ে চিন্তা করে, প্রত্যেকে এটা মনে করবে আমরা যেভাবে দেশ শাসন করেছে। তো এর থেকে বেরিয়ে আসা অনাগত ভবিষ্যৎ বলতে পারবে সামনে কি হয় না হয়। তবে দলটার আমি যেটা দেখি, যে বিগত আমাদের সময়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি নিজে দলেরও সভাপতি ছিলেন, সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। দলটা কিন্তু যেভাবে গোছানো দরকার এটা কিন্তু একবারেই হয়নি। আপনি দেখবেন কোনো
ইউনিয়নে কমিটি হয় না, কোনো উপজেলায় কমিটি হয় না, কোনো জেলায় কমিটি নেই, কোথাও কমিটি নেই। যে আমি যখন নির্বাচিত হলাম তখন আমার মনে হলো যেহেতু আওয়ামী লীগ থেকে নির্বাচনটা করলাম, এমপি হলাম, আমি দলীয় কিছু কর্মকাণ্ড করি। যেই দলীয় কর্মকাণ্ড করতে গেলাম তখনই ওই যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি চড়া হলেন যে আমি যেন দলীয় কোনো কর্মকাণ্ড করতে না পারি। আমি বললাম যে ঠিক আছে, এখানে ইউনিয়ন কমিটিগুলো হোক, তারপরে উপজেলা কমিটি হোক, কিন্তু এটা হাত দিলাম, আমি পারিনি। তে দল এখন আপনি দেখেন যে আওয়ামী লীগ এত বড় একটা দল, এত পুরানো দল, তারপরে এখন আপনি হাতে গোনা হাতে নেওয়ার মতো যাদের এরকম নেতৃত্ব আছে, মানুষজনের কাছে ভালো অবস্থান আছে, এরকম 5টা মানুষ দেখতে পারবেন আওয়ামী লীগে? এরকম 5টা মানুষ আছে বলেন? তো এখন যদি হয় ইয়াং নেতৃত্ব যদি কিছু বেরিয়ে টেরিয়ে আসতে পারে, কিন্তু একবারই একটা রটেন পচা একটা অর্গানাইজেশন হয়ে গেছে দুইটাই। আচ্ছা, বলা হচ্ছে যে সেই আব্দুল হামিদ সাহেবই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আওয়ামী লীগের কাণ্ডারি হচ্ছেন, এরকম একটা সংবাদ আছে, যদিও অফিসিয়ালি এটা বলা হয় না। উনি কি পারবেন? বা ওইটা আমার মনে হয় না, এটা আমার মনে হয় না। কেন? ওনার দলীয়ভাবে ওনার এই অবস্থা নাই, বোধ ওনার শারীরিক মানসিকভাবে বোধ ওনার এই অবস্থা নাই আর কি। আর ওনাকে কারা মেনে নেবে আমার তো মনে হয় না। যদিও আমি আমার এই নির্বাচনের পর থেকে আমি দলীয় কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই। আচ্ছা, আব্দুল হামিদ সাহেব এলাকায় অনেক দুর্নীতির সাথে জড়িত, এবং ওনার নাকি লন্ডন, সিঙ্গাপুরে বাড়ি আছে, ঢাকায় বিভিন্ন অনেক সম্পদের মালিক, এরকম একটা অভিযোগ কেউ করেন। আপনি কতটুকু জানেন? না, এগুলো ধরেন এগুলো তো একবারে পুরাপুরি না জেনে এগুলো বলা ঠিক না। তবে একটা জিনিস যেটা হয়েছে যে কিশোরগঞ্জে আমাদের সারা দেশের উন্নয়নের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, কিশোরগঞ্জে কোনো উন্নয়নই হয় নাই। আপনি ভৈরব থেকে যে কিশোরগঞ্জে যে রাস্তাটা একটা জেলা শহরের সাথে, এদিক দিয়ে আপনি যেতে পারবেন না, পুরাটা একটা খাল বিলের মতো। তো হোয়ারেজ হাজার হাজার কোটি টাকা আপনি ওই যে পানির মধ্যে ঢালছে। উনি বাড়ি যাওয়ার একটা রাস্তা করেছেন। এই যে হাজার হাজার কোটি টাকা যে একটা দেশের সরকারি জনগণের টাকা আপনি খরচ করবেন, যেখানে একটা বড় ব্রিজ কিংবা রাস্তা বানালে আপনি চিন্তা করবেন এখান থেকে রেভিনিউ আমি কত পাচ্ছি। তো ওই টাকাটা যেখানে দিবেন ওই টাকার রিটার্ন কি আসছে। তো এইখানে হাজার হাজার কোটি টাকা আপনি পানিতে ফেললেন, এর মানুষজন বর্ষাকালে রাস্তা দেখতে যায়। তো এটা উন্নয়ন হলো? তার এই একটা মেইন রোড, এই রোডটা মানুষ চলাচল করতে পারে না। আর আমি তো 5 বছর কোনো কাজই তো হয় না এই সময়টাতে, কিছুই করা যায়নি। তো হয় ওনার উচিত ছিল, যেহেতু এত বছর কিশোরগঞ্জের রাজনীতিতে পুরো জেলাটা নিয়ে কাজ করা, যে জেলার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, জেলার স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, ভালো একটা হসপিটাল হোক, যাতে দেশের মানুষ, এলাকার মানুষ আপনি উপকৃত হতে পারে। ওই লাইনে কিন্তু যায়নি। আচ্ছা, একদম ভিন্ন একটা প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে আমাদের যে একটা পিলখানা ট্র্যাজেডি হয়েছিল যখন আপনি আইজিপি ছিলেন, ওই ঘটনায় আপনার মেয়ের জামাইও সম্ভবত শহীদ হয়েছিলেন। এটা আপনার জীবনে একটা বড় ট্র্যাজেডি, আপনার জীবনে ব্যক্তিগতভাবে। তো এই ঘটনাটা 16 বছর প্রায় হয়ে গেল, এখন পর্যন্ত এটার জন্য দায় কার? এটা উদ্ঘাটিত হলো না কেন? না, এখানে সোজা জবাব আমার যেটা, ধরেন পিলখানার ঘটনা যেটা, এটা মিলিটারি সিচুয়েশন। এখানে ধরেন আমাদের অনেকে প্রশ্ন করে যে পুলিশের করণীয় কী ছিল। পুলিশের এসব ক্ষেত্রে কিছু করার থাকে না। তো পুলিশ ধরেন আমরা যেটা করি যে এরকম একটা হলে ইমিডিয়েটলি আমি যেমন ডিজি র্যাবকে বললাম, তারপর আমাদের এখানে কমিশনারকে বললাম যে এইদিকে চতুর্দিকে আমাদের পুলিশের যে ডেভেলপমেন্টগুলো বাইরের দিকে এগুলো রাখো। আর এটি যেহেতু দিদেন প্রাইম মিনিস্টার উনি নিজে ডিল করছিলেন এখানে, তারপরে সেনাবাহিনী প্রধান সহ আরও আর্মি নেভির যে চিফরা ছিল তারাই মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিয়েছে কি করবে, কিভাবে প্রসিড করবে। তবে এখানে একটা জিনিস আমার কাছে পছন্দ হয় না, এটা হলো এখানে দেখলাম ওই যে মির্জা আজম, তারপরে আমাদের ওই তাপস, তারপরে নানক সাহেব বোনরা গেলেন। তো এই ধরনের মিলিটারি সিচুয়েশানে ইমিডিয়েট অ্যাকশান না নিয়ে ওনাদের যাওয়াটাই জিনিসটা আমার কাছে খুব একটা পছন্দ হয় না আর কি। আচ্ছা, আমরা শেষ করতে চাই, তার আগে আপনার কাছে জানতে চাই যে বর্তমান সরকার তো প্রায় 2 মাসের কাছাকাছি, তো ডক্টর ইউনূসের সরকারকে আপনি কত মার্ক দিবেন? আপনি কতটা আশাবাদী তাদের কর্মকাণ্ড দেখে? না, আমার তো মনে হয় যে বিপ্লবোত্তর সরকার যেটা আমরা বলি আর কি,
এই সরকার তো সবাই যেভাবে বলছে না, আমি এইভাবে বলি, যেখান থেকে ফেল হওয়ার কোনো সুযোগ নাই। মানে এই দেশের মানুষ এত বড় একটা ঘটনা, এই বিপ্লবে আমাদের ছাত্র জনতার এত মানে সংখ্যক আমাদের মানুষ মারা গেলেন, অনেকে চোখ হারাইছে, পঙ্গুত্ব বরণ করছে, এত কিছুর পরে যদি দেশ ঠিক না হয় তাইলে আর কি, মানে ওইটা তো চিন্তাই করা যায় না। তাহলে এই যেটা বললাম না যে একটা ওয়ার্নিং ছাড়া যে সুনামিতে হলো, তো ভবিষ্যতে হচ্ছে আরও 100 গুণ বড় সুনামির জন্য রেডি থাকতে হবে। তো আমার মনে হয় আমরা সবাই আশাবাদী হই, সবাই অবস্থান থেকে এই ইন্টারিম গভর্নমেন্টকে সাহায্য করি, সাপোর্ট দিই, যাতে ওনারা ওনাদের লক্ষ্যে পৌঁছতে পারেন এবং দেশের মানুষ একটা নতুন বাংলাদেশ দেখতে পারে। আচ্ছা, সরকার সেই পথে আছে। অনেকে যে সরকারকে বলে যে এটা দুর্বল সরকার, জনগণের সাথে সম্পৃক্ত নাই, ওনারা জনগণের ভাষা বোঝেন না। আপনার কাছে এখানে আরেকটা বিষয় আমি একটু অন্য কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে একটু মানে কম্পেয়ার করি। ওনারা কিন্তু ক্ষমতা আসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর ওনারা আগেই একটা হোমওয়ার্ক করে আসছে যে আমি কি কাজ করব, কতদিন থাকবো। তো ওনারা কিন্তু তো হঠাৎ করে, ওদের এরকম কোনো হোমওয়ার্ক ছিল না। আর ওনারা কাউকে চিনেও না, কাকে দিয়ে কি করা যাবে। তো এই জন্য ওনাদের একটু মানে ইনিশিয়ালি একটু ইয়া লাগছে আর কি। মানে ধরেন এই কমিটিগুলো হচ্ছে, সংস্কারগুলো হোক, মানে ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করতে পারি।